আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মারা গেল গাদ্দার। ফিলিস্তিন সমর্থকদের জন্য একটা সুখবর আছে। ফিলিস্তিনের প্রথম গাদ্দার গ্রুপ শাবাব গ্রুপ, যার লিডার ইয়াসির আবু শাবাব, তার ছবি আপনার স্ক্রিনে। এই সেই সন্ত্রাসী গাদ্দার যে ফিলিস্তিনের হয়েও পেছন থেকে গাদ্দারি করেছিল। আসলে সে শুরুতে গাদ্দার ছিল না, কিন্তু গত 2 বছর ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্য সহ্য করতে না পেরে ইমান বিক্রি করে ইসরায়েলের হাতে হাত মিলিয়ে নেয় এবং ইসরায়েলের হয়ে হামাসকে মারছিল। ফিলিস্তিনি নারীদের গ্রেফতার করছিল, শিশুদের গুলি করছিল এবং ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যা করছিল, আটক করছিল। একে দেখে আরও কিছু গাদ্দার গ্রুপ গড়ে উঠেছিল, যারা ইসরায়েলের হয়ে কাজ করছিল ফিলিস্তিনে থেকে। ইসরায়েল এই আবু শাবাবকে অস্ত্র দিচ্ছিল, টাকা দিচ্ছিল, সব কিছু দিচ্ছিল। তারপর গল্পটা এরকম। তার নিজ গ্রুপের একজন লোক, যে তার টিমেই ছিল, সে বলল যে আপনি আমার পরিবার পরিজনের একজনকে গ্রেফতার করেছেন, তাকে মুক্ত করুন। যে মানুষটিকে আবু শাবাব গ্রেফতার করেছিল, সে লোকটাই ছিল তার টিমের সদস্যের আত্মীয়। সে ভেবেছিল, আমি যখন একই গ্রুপে আছি এবং আমার লিডার আমার ঘরের কাউকে ধরে এনেছে, তাহলে অন্তত আমি বললে তাকে ছেড়ে দেবে। কিন্তু আবু শাবাব তাকে ছাড়তে অস্বীকার করল। তখন সামনে থাকা লোকটি দাবি করল সে নিরপরাধ এবং বলল, তুমি তো গাদ্দার গ্রুপ, তুমি নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছ, দিনের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, ভুল তো তোমারই। আর যাকে ধরেছ তাকে ইসরায়েলের খুশির জন্য ধরেছ। এরপর যখন আবু শাবাব বলল আমি ছাড়ব না, তখন সে সরাসরি বন্দুক তুলে চালিয়ে দিল, টাটা বাই বাই করে শেষ করে দিল। এরপর হাউ কাউ শুরু হয়ে গেল। ইসরায়েল নিজের সহায়তা পাঠালো এবং আবু শাবাবকে ইসরায়েলের সবচেয়ে ভালো হাসপাতালে ভর্তি করানো হলো। চিকিৎসা শুরু হলো, কিন্তু হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে তার জাহান্নামের টিকিট কনফার্ম হয়ে গেছে এবং আবু শাবাব আরাম আয়েশে জীবন কাটাতে কাটাতে শেষ মুহূর্তে শয়তানের হাতে বায়াত হয়ে জাহান্নামের পথে রওনা দিল। এ নিয়ে বিভিন্ন ধরনের থিওরি আছে। একটি রিপোর্টে বলা হয়েছে, যা এখন পর্যন্ত ফেক প্রমাণিত, তবে তা 1% হলেও সত্যি হতে পারে। বলা হচ্ছে যে হামাস গ্রুপের টার্গেটে আগে থেকে ছিল এবং হামাসের যোদ্ধারা ইয়েলো লাইন ক্রস করে ইসরায়েলের গাজা সীমান্তের ভেতরে ঢুকে তাকে গুলি করে। এখন হয়তো এই গল্প সত্য হতে পারে বা আগের গল্পটি, কিন্তু সব গল্পের উপরে বড় সত্যটি হলো গাদ্দার গ্রুপের সবচেয়ে বড় লিডার আবু শাবাব জাহান্নামে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন, ইউরোপের সবচেয়ে বড় সিঙ্গিং শো হয়, যাকে বলা হয় ইউরোভিশন। এটি বছরে একবার হয় এবং ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট। দাবি উঠেছিল যে ইউরোভিশনে যেন ইসরায়েলকে অংশ নিতে দেওয়া না হয়, ইসরায়েলকে নিষিদ্ধ করা হয়। ইউরোভিশন কর্তৃপক্ষ ভোটিং করায় এবং সিদ্ধান্ত হয় যে ইসরায়েলকে এই শো থেকে ব্যান করা হবে না। পেছন থেকে ইসরায়েলের টাকা, চাপ কিংবা অস্ত্রের প্রভাব আসে। এরপর কয়েকটি দেশ সাহস দেখিয়েছে। আপনারা স্ক্রিনের রিপোর্টটি দেখুন। স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডস স্পষ্টভাবে বলে দিয়েছে, যদি ইসরায়েলকে ব্যান করা না হয় তাহলে আমরা 4টি দেশ ইউরোভিশনে অংশ নেব না। এখনও আরব দেশগুলো যেখানে ফিলিস্তিনকে বিক্রি করতে ব্যস্ত এবং আমেরিকার কাছে অস্ত্র কিনতে ব্যস্ত, সেখানে চীন একটি অমুসলিম দেশ হয়ে ঘোষণা করেছে গাজাকে সাহায্য করতে এবং পুনর্গঠনে $100 মিলিয়ন দিতে তারা প্রস্তুত। ওদিকে ইরাক বড় কাণ্ড করে দিয়েছে। কি কাণ্ড করেছে তা শুনুন। ইরাক সরকার হঠাৎ করে হিজবুল্লাহ এবং হুতিদের সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছে। হিজবুল্লাহ ও হুতিকে শুধু সন্ত্রাসী তালিকায় দেয়নি, তাদের সঙ্গে যুক্ত ইরাকের সম্পত্তি জব্দ করেছে, সিল করে দিয়েছে। তারপরে ইরাকে ব্যাপক হইচই শুরু হয়। সাধারণ মানুষ প্রশ্ন তোলে, চাপ সৃষ্টি করে, সমালোচনা শুরু হয়। তখন ইরাক সরকার সাফাই দিয়ে বলে, ভুল হয়েছে, আমাদের আসলে আল কায়দা এবং আইসিসি দাইশকে ব্যান করার কথা ছিল, কিন্তু সিস্টেমে কিছু ভুল হয়েছে, যে কারণে এটি নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখন এটি পর্যালোচনা করব। এটাই ইরাক সরকারের বক্তব্য। এখন প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত ইরাকের চালাকি দেখুন। হুতি এবং হিজবুল্লাহকে আনব্যান করেনি, তাদের টেরর লিস্ট থেকে নাম ওঠায়নি, এমনকি তাদের সম্পত্তিও ফিরিয়ে দেয়নি। এটাই খেলা। এদিকে ব্রেকিং নিউজ, ইসরায়েল আবার নতুন করে গাজায় এবং গাজা উপত্যকায় বিমান হামলা করেছে, যেখানে অনেক মানুষ নিহত হয়েছে এবং বহু ফিলিস্তিনি গুরুতরভাবে আহত। এই হামলার কিছু দৃশ্য দেখানো জরুরি। এই হামলায় যখন 5 জন ফিলিস্তিনি নিহতের খবর এলো, এরপর সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলেন, এটা কোন ধরনের যুদ্ধবিরতি? ইসরায়েল বোমা মেরে 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে। তখন ট্রাম্প কথা ঘুরিয়ে বলল, না, আসলে কিছু গোলমাল হয়েছে, হয়তো সেখানে কোনো বোমা ছিল, তা ফেটে গেছে। দুঃখজনক, এমন হওয়া উচিত ছিল না। বাকি মধ্যপ্রাচ্যে শান্তি আছে এবং আমরা সিজ ফায়ার ফেজ 2 এর দিকে এগোচ্ছি। ওদিকে ইসরায়েলের জেলে 3 জন ফিলিস্তিনিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এদিকে নেতানিয়াহুর যে ঝামেলা হচ্ছিল, সেটা হলো ইসরায়েলের আর্মি চিফ আর নেতানিয়াহুর ভাবনায় মিল ছিল না।
নেতানিয়াহুর ভাবনায় পক্ষপাতিত্ব ছিল। সেনাপ্রধান তার মত অনুযায়ী সব কথা মানছিল না। তাই নেতানিয়াহু আরেকজন টপ কমান্ডারকে বদলি করে নিজের পছন্দমতো একজনকে বসিয়ে দিয়েছে। যদি সরাসরি আগেরটিকে বরখাস্ত করা হতো তাহলে দেশে আবার নাটক শুরু হয়ে যেত। দেখো, নিজের লোকই বসাচ্ছে, এমন অভিযোগ উঠত। তাই সেনাপ্রধানকে না সরিয়ে তার সমতুল্য আরেক কমান্ডারকে বদলে নিজের লোক নিযুক্ত করেছে। ছবিতে যাকে দেখছেন এটাই তার পছন্দের কমান্ডার। গাদ্দারদের সময় এখন, আর মুসলমানরা আজ বিশ্বাসঘাতকতায় যেন পিএইচডি করছে। কিন্তু শেষ অবস্থায় তাদের পরিণতি ভয়াবহ। আজ সে বিশ্বাসঘাতক মুসলিম দেশগুলো ও মুসলমানদের অবস্থান দেখুন। কেউ তাদের পাশে নেই, কেউ তাদের নাম নিচ্ছে না। অবস্থা করুন। এরপর নেতানিয়াহু নিজে নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা কয়েকটি মুসলিম দেশের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যের বাইরে কোন দেশ? এটি ইন্দোনেশিয়া হতে পারে, পাকিস্তানও হতে পারে। নেতানিয়াহুকে তার সর্বশেষ দেওয়া বক্তব্যে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল, চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি বলেছেন, আমাদের উপর অভিযোগ আনা হয়েছে যে আমাদের সেনাবাহিনী যুদ্ধ অপরাধ করেছে, কিন্তু আমরা জানি আমাদের সেনাবাহিনী সাধারণ মানুষকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন ছিল সবই করেছে। আপনারা জানেন সে কি করেছে? 1 লাখের বেশি ফিলিস্তিনি হত্যা করেছে। আর হারামজাদা জ্ঞান দিচ্ছে যে আমরা অনেক চেষ্টা করেছি যেন নিরপরাধ মানুষ না মারা যায়। পরের বক্তব্যে সে আরও বলেছে, সারা দুনিয়ায় আমাদের বিরুদ্ধে বট দিয়ে, মানে রোবোটিক্স দিয়ে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, যেখানে সবাই জানে পুরো ইন্টারনেটে আধিপত্য ইসরায়েলেরই। হতবিহ্বল অবস্থায় সে যে উল্টাপাল্টা কথা বলেছে তার কিছু সেকেন্ডের ভিডিও দেখানো জরুরি, যাতে কোনো গণ্ডমূর্খ না ভাবে আমি নিজের মন গড়া কথা বলছি। I would say that no army has done what Israel has done to try to get civilians out of harm's way, and Hamas has done everything in its power to keep civilians in harm's way. We tell them, please get out of a combat zone, and they shoot. Hamas shoots civilians who try to leave in order to get casualties, in order to get the propaganda effect that you're talking about, which is obviously... এর পরের বক্তব্যে সে আরও বিপজ্জনক কথা বলেছে। নেতানিয়াহু বলেছে, ইরান এমন ক্ষেপণাস্ত্র শক্তি চায় যা আমেরিকাকেও টার্গেট করতে পারে। ইরানের উদ্দেশ্য হল দুনিয়াকে ভয় দেখানো, বিশেষত আমেরিকানদের। নেতানিয়াহু আরও বলেছেন, ইরান চায় যে তার ক্ষেপণাস্ত্র নিশানায় আমেরিকা থাকুক। আর যদি আমরা ইরানের নিউক্লিয়ার বিজ্ঞানীদের হত্যা করি তাহলে তাদের পারমাণবিক ক্ষমতা নিয়ে আমাদের আর কোনো ভয় থাকবে না। অর্থাৎ এক ধরনের ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করবে। আপনি ভাবুন, যেভাবে ভারতের মুসলমানদের প্রতি কিছু বিশেষ গোষ্ঠীর ঘৃণা আছে, ঠিক সেই মাত্রার ঘৃণা ইসরায়েলিদের আছে ফিলিস্তিনিদের প্রতি। ইনি ইসরায়েলের নেতা। তিনি এমন বক্তব্য দিয়েছেন যে যদি কোনো ফিলিস্তিনি আবর্জনার স্তূপে আগুন লাগায় তাকেও গুলি করে মারে। ওদিকে জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনি এলাকাগুলোতে ইসরায়েলের দখল এখনও চলছে। একবার দেখুন, জেরুজালেমের ফিলিস্তিনি এলাকায় বেআইনিভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ইসরায়েলি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আরে, মানুষ মারা যাওয়ার পরও তো অন্তত শান্তিতে থাকতে দাও। কিন্তু দেখুন, ওয়েস্ট ব্যাংকে একজন ফিলিস্তিনি মারা গিয়েছিল, ইসরায়েলি সৈন্য তার কবরও খুঁড়ে ফেলেছে। এটা ইসরায়েল। এবং শুধু ইসরায়েল নয়, আপনার আশেপাশেও এমন কিছু বিশেষ সম্প্রদায়ের লোক আছে যারা আপনাকে এতটাই ঘৃণা করে যে আপনি মারা গেলেও আপনার কবরকেও মেনে নিতে চায় না। সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ হয়েছে নেতানিয়াহু ওয়েস্ট ব্যাংকে দখল ও বসতি স্থাপনকে সমর্থন করে। অবশ্যই নেতানিয়াহু চাইছে, তাই হচ্ছে। নেতানিয়াহু না চাইলে ইসরায়েলি সেনাবাহিনী ওয়েস্ট ব্যাংকে কিভাবে ঢুকতে পারে? গাজা তো পুরো ধ্বংস হয়ে গেছে, তা ছেড়ে দিন, কিন্তু ওয়েস্ট ব্যাংক ও জেরুজালেমেও ইসরায়েলিদের দখল বজায় আছে। ওয়েস্ট ব্যাংকের অবস্থা দেখুন। ইসরায়েলের একটি গোষ্ঠী যারা নেতানিয়াহুর সমর্থক, তারা ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। পরের দৃশ্য দেখুন। ইসরায়েলি ফাইটার জেটগুলো গাজার উপর দিয়ে বারবার উড়ে যাচ্ছে। ইসরায়েল এমন পরিস্থিতি তৈরি করেছে যেন আবার নতুন করে বোমাবর্ষণ, হত্যাযজ্ঞ ও গণহত্যা শুরু হতে পারে। আপনি তো সিএনএন সম্পর্কে জানেন। এই গণহত্যার পুরো সময় সিএনএন ইসরায়েলকে সমর্থন করেছে। কিন্তু হঠাৎ কি হলো কে জানে, সিএনএন একটি ছোট তদন্ত করল। এই তদন্ত ছিল সেই গাজার মানুষদের উপরে, যারা আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে গাজায় ত্রাণ দিতে গিয়েছিল এবং সেখানেই নিহত হয়েছে। এখন যেসব মানুষ মারা গেছে তাদের নিয়ে যখন সিএনএন রিপোর্ট করেছে, সেখানে সিএনএন বলেছে ইসরায়েল সাহায্য নিতে আসা নির্দোষ মানুষদের গুলি করে হত্যা করেছে এবং তাদের এমন জায়গায় কবর দিয়েছে যেখানে তাদের কবরের কোনো চিহ্ন নেই। বহু মানুষকে একসাথে একই গর্তে দাফন করা হয়েছে, উপর থেকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং কোনো চিহ্ন রাখা হয়নি। এটাই সিএনএনই বলছে। ওদিকে গাজার ভেতরে ইসরায়েল একটি ইয়েলো লাইন তৈরি করেছে। এই ইয়েলো লাইনের ভেতরে ছোট একটা গাজা আছে যেখানে হামাস শাসন করছে, আর এই লাইনের বাইরে গাজার প্রায় 70% এলাকাই ইসরায়েলের দখলে। এখন ইসরায়েল সেই ইয়েলো লাইন আরও সামনে এগিয়ে নিয়েছে, মানে ফিলিস্তিনিদের এলাকার আরও ভেতরে ঢুকে পড়েছে। আবারও গাজার ভেতরে ইসরায়েল আগ্রাসীভাবে ঢুকছে। এদিকে ইসরায়েলের নোংরামি দেখে মিশর ক্ষুব্ধ হয়ে উঠেছে। ইসরায়েল ঘোষণা করেছে যে তারা রাফা ক্রসিং খুলছে, কিন্তু শুধু বের হওয়ার জন্য, কেউ ফিরে আসতে পারবে না। যে যেতে চায় সে যেতে পারবে। মিশর এতে ক্ষিপ্ত হয়ে বলেছে, এটা কিভাবে হয়?
কথা ছিল যাতায়াত উভয় দিক থেকে চলবে। কেউ গাজে থাকলে সে গাজে ফিরতে পারবে, কিংবা কেউ বাইরে থেকে পরিবারের কাছে ফিরতে চাইলে ফিরতে পারবে। এখন কিভাবে শুধু বের হওয়ার সুবিধা থাকবে আর ফিরে আসার নয়? আমরা এতে কোনো সহযোগিতা করব না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।